ওকে, আমরা লারাভেল ব্যাচ 11 এর 19তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখান থেকেই আমরা আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিব। গত ক্লাসে আমরা একটা এপিআই এর কাজ দেখেছিলাম। সেই এপিআই এর কাজটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেট করেছি, এপিআই সম্পর্কে থিওরিটিক্যাল আলোচনা দেখেছি এবং থিওরিটিক্যাল আলোচনার পর এপিআই ফাইলটা দেখেছি এবং এপিআই এর মাধ্যমে কিভাবে পার্টিকুলার সাইটে হিট করা যায় সে বিষয়টা আমরা দেখেছি। তো রাইট নাও আমরা যে কাজটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এপিআই এর মধ্যে যে ফিক্সড ডেটাটা দেওয়া আছে সেটার পরিবর্তে আমরা কিভাবে আমাদের ডায়নামিক ডাটাটা দিতে পারি। সো কার্টে কি কি প্রোডাক্ট আছে, কি তার টোটাল, সেটা সহ আমরা কিভাবে পাঠাতে পারি এবং আমরা আমাদের অ্যাড্রেসে কিভাবে অ্যাড্রেস ইনফরমেশনটা ঠিকঠাক মতো দিতে পারি। তো এপিআই ফাইলটা কে কে দেখেছেন বাসায় গিয়ে? হুম, স্বাধীন দেখেছেন? স্বাধীনের পাশের জন দেখেছেন? ইবনে আহমেদ দেখেছেন? জুবায়ের ক্লাসে দেখেছেন, বাসায় গিয়ে দেখেন নাই, তার মানে প্র্যাকটিসই হয় নাই। মাহমুদুল বা মহিউদ্দিন দেখেছেন? সো মানে ওই জায়গাটাতে কি করতে হবে আমাদের, কি পরিবর্তন করলে আমরা আমাদের টাস্ক পর্যন্ত যেতে পারবো একটু বলেন তো। আচ্ছা আমরা দেখি। হ্যাঁ, দেখেন আমাদের এপিআই ফাইলটা আছে কোথায়? রিসোর্সের মধ্যে না, পেজেস এর মধ্যে। এটা হচ্ছে আমাদের এপিআই ফাইল। এই ফাইলটার আমি কথা বলছি। এই ফাইলটা যখন আমি লাস্ট ডেতে রান করেছিলাম, এখানে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর একটু ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে যে এই যে একটা ইউআরএল আপনারা দেখছেন, এটাকে বলা হচ্ছে রিটার্ন ইউআরএল। একটু খেয়াল করেন, এই ইউআরএলটা আমাদের দিতে হবে এবং আমাদের সাইটে রিটার্ন ইউআরএলটা থাকতে হবে এবং অবশ্যই সেটা অর্ডার আইডি ধরে যে ওই অর্ডারে সে রিটার্ন করে যাবে। ক্যান্সেল ইউআরএল, আমাকে ক্যান্সেল ইউআরএলটাও বানাতে হবে এবং ওই অর্ডারের ক্যান্সেল, যখন আমি যদি আমি পেমেন্টটা করে ক্যান্সেল করে দিতে চাই, মানে অর্ডারটা করার পর ক্যান্সেল করে দিতে চাই অর্ডারটা, সেটাও আমাকে করতে পারতে হবে। ক্যান্সেল রিটার্ন, এরপরে যেটা আছে এই তিনটা অংশ ঠিক আছে, বাট এই যে ইনফরমেশনটা, দ্যাট মিনস প্রথমত আমাকে যেটা বানিয়ে দিতে হবে সেটা হচ্ছে যে কিভাবে সাকসেসফুল ইউআরএল হবে। মনে করেন সে টাকা দিয়ে দিল, তাহলে কি তাকে পেপালেই রেখে দেবেন নাকি আপনার সাইটে এসে সাকসেসফুল কিছু একটা মেসেজ দেবে, কোনটা?
নিজের সাইটে আসবে এবং একটা মেসেজ দেবে। এটা হচ্ছে আপনার সাইটের একটা ইউআরএল এখানে পুট করতে হবে এবং এই অর্ডার আইডিটা পাস করতে হবে যাতে আপনি সাকসেসফুল মেসেজটাকে দিতে পারেন ওই পার্টিকুলার অর্ডারের জন্য। আর নিচেরটা হচ্ছে কেউ যদি ওই পেমেন্টের আগ মুহূর্তে গিয়ে বলে আমি ক্যান্সেল করে দিব, অথবা অর্ডার করার কিছুক্ষণ পরে সে ক্যান্সেল করে দিতে চায়, সেটাও সে এখান থেকে করতে পারবে। এই ইউআরএল এ এসে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। ওকে, সো এইটা এই যে ডেটাটা, এটা হচ্ছে বিজনেস ভ্যালু বা বিজনেসের আইডেন্টিটি, অথবা বলতে পারেন যে আপনার পেপাল আইডি। সো আপনি যদি ওনার হন তাহলে আপনার পেপালের আইডিটা এখানে দিতে হবে, আর আপনি যদি কোনো মার্চেন্টের কাজ করেন সেটাও ওই মার্চেন্টের আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এই জায়গাটায় অলওয়েজ ওয়ান পুট করা হয়। এখানে আইটেম নেম, একাধিক আইটেম হলে সেটা কনক্যাট করে একটা ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবলটা এখানে পুট করতে হয়। আর এখানে আপনি দেবেন টোটাল অ্যামাউন্টটা, কার্টের যে টোটাল অ্যামাউন্টটা যেটা আপনি কাস্টমারের কাছ থেকে চাচ্ছেন সেটা এই জায়গায় পুট করতে হবে। সেকেন্ড যে বিষয়টা বা আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটা হচ্ছে যে অ্যাড্রেস ওভাররাইড টু, এবং এখানে আপনি কাস্টমারের নেমটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে পুট করতে পারেন। এই অংশটা ঠিক এভাবেই রাখবেন। আরএম ভ্যালু 2 এবং অ্যাড্রেস ওভাররাইড 0 রাখলে ডিফল্ট সেট হবে, এবং এখানে কাস্টমারের নামটা আমরা সেশন থেকে নিয়ে অথবা সামহাউ কাস্টমার টেবিল থেকে তুলে এখানে বসাতে পারি। অ্যাড্রেস 1টা বেসিক্যালি বিলিং অ্যাড্রেস, আর অ্যাড্রেস 2টা হচ্ছে শিপিং অ্যাড্রেস। সো শিপিং এবং বিলিং অ্যাড্রেসটা এখানে আমাদের পুট করতে হবে, এবং ওই কাস্টমারের সিটি, স্টেট এবং জিপ নেওয়া আছে আমাদের, সেটাও আমাদের এখান থেকে নিতে হবে বা দিয়ে দিতে হবে। সো এই ভ্যালুগুলো কিন্তু সবই আমাদের হাতে আছে, তাই কি না? আছে না? কেউ কিছু বলে না কেন? আচ্ছা, এছাড়াও এই যে কিছু নাম্বার রিলেটেড ইস্যু, নাইট ফোন নাম্বার, নাইট ফোন বি, নাইট ফোন সি। সো ইনফ্যাক্ট যে ফোন নাম্বারগুলো আছে আমরা কিন্তু এখানে ফোন নাম্বারগুলো দিয়ে দিতে পারি ফর কন্ট্যাক্ট। এটা পেপাল যদি কন্ট্যাক্ট করতে চাই সেক্ষেত্রে। সো মার্চেন্টের যে বিলিং এর জন্য যে সে ফোন নাম্বারটা দিয়েছে সেটা আমরা এই জায়গায় পুট করতে পারি। ওকে, এই হচ্ছে এই পেজের জন্য বা এই ফাইলের জন্য রিকোয়ার্ড ভ্যালু। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এখানে আমরা এই ইউআরএলটা পরে তৈরি করব, রিটার্ন এবং ক্যান্সেল, কারণ এখনো আমরা অর্ডার সেভ করি নাই। আর অর্ডার যেহেতু আমরা সেভ করি নাই, সো সেক্ষেত্রে অর্ডারের আইডিটা আমাদের কাছে নেই। সো আমাদের হাতে যে অপশনগুলো আছে, অর্ডারটা সেভ করবো আজকেই আমরা, এবং শেষের ভাগে এটা আমরা তৈরি করে ফেলবো। তার আগে যেটা আমরা করি যে আমাদের হাতে কি কি প্রোডাক্ট আছে সেটা আমরা জানি, টোটাল কোয়ান্টিটিটা মানে টোটাল প্রাইস সম্পর্কে আমাদের ধারণা আছে, এবং এখান থেকে আমরা কাস্টমারের নাম, কাস্টমারের বিলিং এবং শিপিং অ্যাড্রেস এবং সিটি, কান্ট্রি, জিপ আমরা দিয়ে দিতে পারি। ওকে, সো এটা আমরা কিভাবে বসাতে পারি সেটা একটু দেখি। দেখেন, আমরা যখন কার্টে ডিসপ্লে করছিলাম, কার্টের পেজটা কোথায়, কি নামে আছে? শো কার্ট নামে আছে। কার্টে এই যে নেম, এটা হচ্ছে বেসিক্যালি নামটা। ভি কন্টেন্টস এর মধ্যে আমাদের নামটা আছে, এই নামটা আমরা একটা ভেরিয়েবলের ভেতরে কনক্যাট করতে পারি, তাই না?
এবং আমরা এটাও দেখেছি যে টোটালটা আমরা যদি বলি যে কার্ট থেকে নিয়ে আমরা টোটালে যাব, সেক্ষেত্রেও আমরা টোটালটা পেয়ে যাই। তো এখান থেকে নিয়ে আমরা যদি টোটালটা এখানে বসিয়ে দেই অ্যামাউন্ট, সেটা কাজ করবে। এবং এই পেজে আমি যদি আরেকটা কাজ করি, লাইক আমি যখন চেক আউটে আসি, একটা জিনিস চেক আউট কন্ট্রোলারটাতে আমি যাই, যেটা অ্যাড করে নিতে হবে আমাকে এইচটিটিপি থ্রুতে। কন্ট্রোলার চেক আউট কন্ট্রোলার, পেমেন্টের পেজটার পরেই তো অর্ডার আছে, এখান থেকেই তো এটা লোড হচ্ছে। সো এখানে আমি ইউজ কার্ড করে রাখি। হ্যাঁ, এই যে গ্লুডিমিনাস কার্ড অথবা সরাসরি কার্ড দিলেও কাজ করে, অথবা এরকম ভাবেও আপনি কল করতে পারেন। এই যে গ্লুডিমিনাস শপিং কার্ট যে কোনো ভাবে কল করা যায়, আমি ইউজ করলাম চেক আউটে। আর যেহেতু এই চেক আউটের পরে আমার এখান থেকে আসে, আমি এখান থেকে ওই শো কার্টের যে কনসেপ্টটা সেটা আমি নিয়ে নিতে পারি। আইটেমস একটা ভেরিয়েবল, আইটেমস ডট ইকুয়াল প্রতিবারই মাঝখানে কি বসবে, কমা বসবে। সো ফাইনালি যে আইটেমসটা আমাদের থাকবে, ধরেন দুইটা আইটেম হলে কি হবে, প্রথমটার পরে দ্বিতীয়টা এসে বসবে, তাই না? কিন্তু এখানে যেটা হবে যে প্রথমবারই কমা বসে যাবে। সো এই কমাটা আমরা কিভাবে দিতে পারি? যদি আমরা শেষে দেই, তাহলে প্রথমবারের পরে দ্বিতীয়বার এবং দ্বিতীয়বারও সেটা মানে লাস্টেও একটা কমা বসবে, তাই না? তো প্রাথমিকভাবে আমরা আমরা যেটা করছি যে প্রথম আইটেমসের সাথে আমার একটা ভ্যালু আসলো, দ্বিতীয়বার কমা বসবে, লাস্টে গিয়ে আরেকটা কমা বসবে। তো এটা আমাকে রিডিউস করতে পারতে হবে, যে আমি সব সময় কিন্তু কমা চাচ্ছি না, আমি কমা চাচ্ছি দুইটা প্রোডাক্টের মাঝখানে কমাটা দিতে। দুইটা প্রোডাক্ট নেমের পরে যদি দুইটা প্রোডাক্ট হয়, দুটো প্রোডাক্টের মাঝখানে কমাটা থাকবে, শেষে কিন্তু আর কোনো কমা বসবে না। যে আমার এইটা প্রোডাক্ট প্রোডাক্ট আমরা করছি। লেটস চেক আমি কি হচ্ছে, দেখেন এখন পর্যন্ত কিন্তু এটা একটু সঠিক হয় নাই, একটা কমা শেষে বসে যাবে।
কে যেন কিছু একটা বলছিল। বুঝতে পারি নাই। মানে আইটেমের মধ্যে স্যার কোনো ভ্যালু সেট করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। স্টিল বুঝি নাই ওর কথা। বাই দ্য ওয়ে, আমি দুইটা প্রোডাক্ট আমি অ্যাড করছি। দেখেন, আমি অ্যাড টু কার্ট করি, আবার আরেকটা প্রোডাক্ট আমি অ্যাড করব। এখানে আরেকটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে যে এই এপিআই যেটা, মানে ইন্টারন্যাশনাল এপিআই তো পেপাল, সে অলওয়েজ ডলারে বিষয়টাকে হ্যান্ডেল করে। তো আমি যদি সরাসরি এটা পাঠাই তার কাছে, সে কিন্তু এটা ডলার হিসেবে পাবে। আমি বোঝাতে পেরেছি? সো ডলারটাকে কনভার্ট করে নিতে হবে। কারণ ডলারটাকে কনভার্ট করে আপনি কি করবেন, মানে টাকাটাকে কনভার্ট করে ডলারে নিতে হবে। সো টাকার কনভার্সন এবং ডলারের ইস্যুটা পিএসপি স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ডলার থেকে, মানে টাকা থেকে ডলারে নেওয়া যায়, বা যে কোনো কারেন্সি থেকে ডলারে কারেন্ট টাইম ডলারে কনভার্ট করা যায়, সে বিষয়টা বের করা যায়। যেমন আমি যদি গুগলে যাই, দেখেন পিএসপি কারেন্সি কনভার্ট এপিআই, এই যে গুগলের একটা এপিআই আছে। দেখেন এই যে কারেন্সি কনভার্ট এপিআই, একটা এপিআই এখানে গুগল থেকে দেওয়া আছে, গুগলেরই। সো কারেন্সি কনভার্টার ফ্রম টু অ্যামাউন্ট, ঠিক আছে? সো আপনাকে কোন কারেন্সিতে আপনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে ফাংশনটা যেটা লেখা হয়েছে, এই ফাংশনটা মনে করেন আমরা যদি ইউজ করি, you have created a function this with three parameters, with the parameters are, দেখেন এখানে অ্যামাউন্ট 10, ফ্রম কারেন্সি টু কারেন্সি, এরপরে আউটপুট, ঠিক আছে? তো আমরা যদি ওই পার্টিকুলার ফাংশনটা নেই, লাইক কারেন্সি কনভার্সনের জন্য এপিআইটা আমি ইউজ করছি, ফর এক্সাম্পল, যদিও এটাকে একটা ফাইলে রাখতে হবে, একটা ইউটিলিটি ক্লাস ফাইল তৈরি করে সেখানে আমরা রাখবো, বাট আপাতত আমি এইটাকে এখানেই রেখে দিচ্ছি, এই পার্টিকুলার ফাংশনটাকে, যার নাম হচ্ছে কারেন্সি কনভার্টার।
হচ্ছে অ্যামাউন্ট ডলার অ্যামাউন্ট বলছি, ওকে। লাইক আপনি কারেন্সি কনভার্টারের মধ্যে ফার্স্ট যে প্যারামিটারটা দিচ্ছেন সেটা হচ্ছে বিডিটি, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ইউএসডি, আর থার্ড প্যারামিটার হচ্ছে অ্যামাউন্ট ডলার অ্যামাউন্ট। এখন এই অ্যামাউন্টটা কোথায় আছে একটু বলেন তো। কিছুক্ষণ আগেই আমরা পুট করেছি দিস অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, তাই না? Where is this? Where is Shabab? শাবাব কি করেছে? ওকে, ওইটা দেখছি। শাবাব আমাদের বলছে যে এখানে কিছু একটা দিতে হবে, হ্যাঁ, তো আমরা নাল ভ্যালু দিয়ে দিলাম, তো ওটাই সাজেস্ট করেছে। আমরা যেটা করছিলাম যে অ্যামাউন্ট, এখন এখন আমাদের কি হলো? কে জানে, আমরাও এই যে দেখেন আমাদের যে কারেন্সি আছে, কারেন্সিটার মধ্যে কমা ডট এগুলো বসেছে, খেয়াল করেছেন? আমাদের এটাকে রিয়েল অ্যামাউন্টে নিয়ে আসতে হবে। আমাদের এটাকে কি করতে হবে? আমাদের এটাকে রিয়েল অ্যামাউন্টে নিয়ে আসতে হবে। সো আমি আপনাদের একটা ইউআরএল দিয়েছিলাম, ওই গ্লোডেমিনাস এর যে ইউআরএলটা, শাবাব, আহমেদ, জুবায়ের, এভরিবডি যেটা করেন যে ওই ইউআরএলেই একটা বিষয় আছে যে কিভাবে আমরা এই টাকাটাকে, টাকার এই অ্যামাউন্টগুলোর মধ্যে থেকে কমা এবং ডট তুলে দিতে পারি, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা এই কমা এবং ডট তুলে দিয়ে জাস্ট এই অ্যামাউন্টটা চাচ্ছি, ৮৮৯০ চাচ্ছি। দ্যাট মিনস আমি যখন এখানে অ্যামাউন্টটা দিব সেটা যেন ৮৮৯০ হয়, কমা এবং ডট না থাকে, ওকে? এটা সম্পন্ন করেন, দেন আমি আবার স্টার্ট করছি। 10 মিনিটস টাইম। আমি ব্রেকের আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কার্টের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে আমরা কি করব, যেন উইদাউট কমা, উইদাউট সেমিকোলন বা আদার্স এই হিসেবে না আসে। সো অলরেডি সেটা আমি শেয়ার করছি সবার সাথে। শাকিল খুঁজে পায় নাই, স্যার পাইছি। পেয়েছেন? জি স্যার। এই হচ্ছে কার্ড টোটাল, নাল নাল, সিঙ্গেল কোড, ওকে, কোনো কিছুই যাবে না। সো আমরা অ্যামাউন্টটাকে ঠিক এভাবে করে নিই, ঠিক আছে?
অ্যামাউন্টটাকে কার্ড থেকে পরিবর্তন করে নিলাম, নামটাকে কনক্যাট করে দিলাম, দেন ডলারে কনভার্ট করলাম। কারেন্সি কনভার্টার ফাংশনে আমি বললাম বিডিটি থেকে ইউএসডি করতে হবে এই অ্যামাউন্টটাকে, এবং সে যেটা রিটার্ন করবে, এখানে একটু আসি, প্রথমে অ্যামাউন্টটাকে সে তার মতো করে ইউআরএল এনকোড করবে, ফ্রম তারপরে টু নেবে, ইউআরএল এনকোড করে, দেন এটা হচ্ছে এপিআই ইউআরএল, এপিআই এর কাছে সে পাঠাবে গুগলের এপিআই এর কাছে, দেন কার্ল ইনিটের মাধ্যমে টাইম আউটটা চেক করবে, দেন কার্লের মাধ্যমে সে কম্পিটিবিলিটি দিয়ে সব শেষে আমাকে কার্ল এক্সিকিউশনের মাধ্যমে আমাকে যে ডাটাটা আছে সেটা পাঠাবে, কার্লকে ক্লোজ করবে, এক্সপ্লোড করবে ডেট দিয়ে, ডাটা দিয়ে, ডাটা 0 থেকে রাউন্ড করে ভার্ট দিয়ে আমাকে ভ্যালুটা পাস করে দেবে। ঠিক আছে, আমাকে রিটার্ন ভ্যালু সে দিয়ে দেবে। সো যদি সবকিছু ঠিকঠাক মতো কাজ করে, আমি দুইটা প্রোডাক্ট দিয়েছি 8890, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমরা একটু প্রসিড করি, তাই না? এরর আসতেই পারে, এটা স্বাভাবিক, এরর আসবে এবং এটা আমরা ফিক্সও করব। তো আমরা রেজিস্ট্রেশন করি। পাসওয়ার্ড, বিলিং ইনফরমেশনে একটু খেয়াল রাখবেন কত অ্যামাউন্ট হচ্ছে সেগুলো। স্টিল আমরা কাস্টমারের নামটা দেই নাই, এটা আমাকে করতে হবে। এবং আমরা এটাও করি নাই, ঠিক আছে? এখানে আমরা শুধু অ্যামাউন্ট আর নামটা দিয়ে এটা চেক করতেছি, হ্যাঁ, আইটেম এবং অ্যামাউন্টস দিয়ে। তারপরে অ্যাড্রেস রিলেটেড ইস্যুগুলো আমরা আর পরের বার চেকিং এ করব, হ্যাঁ, এটা যদি ঠিক থাকে। শিপিং, মাঝে মাঝে ফর্মটাতে প্রবলেম হচ্ছে। সেভ লাস্ট। এবার আমি পেপাল দিয়ে যদি হিট করি, তাই না, কি হয় একটু দেখেন। এরর আসছে, খেয়াল করেছেন?
সেশন সাসপেন্ডেড হয়েছে, পোস্টপন্ড হয়েছে টিম ভিউয়ারে। ক্লাসরুমে কি দেখা যাচ্ছে? স্টার্ট করছি। আমাদের কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা এরর রিটার্ন করেছে, কারণ আমরা কন্টেন্টসটা লুপিং করেছি বাট কন্টেন্টসটাকে আমরা রিড করি নাই, রাইট? আমরা কন্টেন্টসটাকে এখান থেকে দেখি, সরাসরি কন্টেন্টসটাকে আমি লুপে দিয়ে দিয়েছি বাট এই কন্টেন্টসটা কোথা থেকে আসছে কেমন কি কিছুই আমরা দেখি নাই। মূলত কন্টেন্টসটা হচ্ছে কার্ট থেকেই আমরা নিব, তাই না? সো কার্টের এইটাকে কন্টেন্টসটা রিড করতে হলে কার্টের কন্টেন্টস ফাংশন কল করতে হয়, যেটা আমরা আমাদের এপিআই এর মধ্যে করি নাই। আচ্ছা, আমরা এপিআই এর মধ্যে সেটা করে দিলাম। এবার আমরা নতুন করে অর্ডারটা প্লেস করার চেষ্টা করি। হুম, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওই যে নেট প্রবলেম। ওকে, এখন ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমি কার্ট থেকে যাই। এই যে সবাই একটু খেয়াল করেন, সবাই দেখতে পাচ্ছে কিনা আমি? স্যার, ওই যে টিম বিয়ার আসতেছে তার। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, যে প্রবলেমটা এখন হবে একটু খেয়াল করেন, আমি কিন্তু অর্ডারটা মেড করি নাই, বা আমি কার্ট থেকে আবার ফেরত আসি, এখান থেকে প্রসিড করতে গেলেই আমাকে দেখাবে যে রেজিস্ট্রেশন করো, লগ ইন করো, রাইট? শিপিং দাও, বিলিং দাও, বাট এগুলো তো আমার দেওয়া আছে না। আছে, আমি এই পার্টিকুলার অর্ডারের জন্য কিন্তু এই কাজগুলো করেছি। সো এখানে একটা বড় ধরনের ফ্লো মিস্টেক আছে, এটা আমরা ঠিক করব। ওকে, ডোন্ট ওয়ারি, এটা আমরা করব। আজকে 19তম ক্লাস, সো আমাদের হাতে আরো 4-5টা ক্লাস আছে। সাইফুল কি খাওয়াইছে আপনাদের? কেন? বুঝি নাই। আচ্ছা, এখানে আবার এরর হলো কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, শিপিং আবার কানেকশন চলে গেছে, রাইট? দেখা যাচ্ছে স্যার। বাট স্পন্সর সেশন বলছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। শাকিল, শাকিল দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শাকিল দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতেছি। ওকে, ঠিক আছে। সো লেটস ট্রাই। হ্যাঁ, আরেকবার দেই কি হয়। কি এরর এটা? স্যার ভি কন্টেন্টটা কি ঠিক আছে, তো এই যে ভি কন্টেন্টস, ভি কন্টেন্টের ভিতর থেকে নেমটা নিতে হবে। ও হ্যাঁ, তো আমরা তো এখানে বড় একটা গন্ডগোল করে রেখেছি না? এটা আমরা কিভাবে মিস করলাম? আমি যখন লিখেছি তখন বলেন নাই কেন? এ তো পুরনো জিনিস। ওকে, সো লোড দেই। আচ্ছা, ওয়েবসাইট পেমেন্ট স্ট্যান্ডার্ডে গেছে। আই ডোন্ট নো অ্যামাউন্টটা কি হয়েছে। অ্যামাউন্টটা যদি ঠিক হয় তাহলে কার্ড পর্যন্ত যাবে, আর অ্যামাউন্টটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু কার্ড পর্যন্ত যাবে না, এরর দেবে। সেন্ড বক্স পেপালে যাচ্ছে, ওকে। লেটস সি কি করে। আরেকটা প্রাইভেট ব্রাউজার সে ওপেন করেছে। ঠিক আছে, ওপেন অ্যানাদার প্রোটেক্টেড ব্রাউজার, এখানেই লোডটা হবে। ক্যাসপারকে সিকিউরিটি প্রোটেক্ট করছে। গতদিনে এই প্রবলেমটা হয়েছিল। নো প্রবলেম, আমরা একটু দেখি কি হয়। একটু সময় নিচ্ছে, ওকে। পেপাল স্যান্ডবক্স লোড হচ্ছে, খেয়াল করেছেন? জি স্যার। সো আমাদের দুইটা প্রোডাক্ট ছিল এবং কিছু অ্যামাউন্ট ছিল। এই যে দুইটা প্রোডাক্ট, হ্যাঁ, জি স্যার। কোয়ান্টিটি 1, প্রাইসটা আসে নাই। প্রোডাক্ট দুইটা কিন্তু আসছে, বাট প্রাইসটা আসে নাই। সো ইনফ্যাক্ট যে প্রবলেমটা হয়েছে, আই থিঙ্ক এই যে ডলার অ্যামাউন্ট যে ইস্যুটা আছে সেখান থেকে আমরা ডলার অ্যামাউন্টটা দেই নাই। খেয়াল করেছেন? জি স্যার। ডলারের যে কনভার্সন অ্যামাউন্টটা সেটা কিন্তু আমরা আলটিমেটলি পুটই করি নাই। এবার দিয়ে দেখি। সো ছোট ছোট যে মিস্টেক গুলো আছে সেগুলো করতে হবে বা সলভ করতে হবে। আমি এটাকে আবারও লোড করছি, তার মানে বাকিটা ঠিক আছে। খেয়াল করেছেন না যে আমরা
কন্টিনিউ করলে কিন্তু এখন এই অ্যামাউন্টটা দেওয়ার পর আমরা পরবর্তী স্টেপে যাব। সো এটা কেটে দিয়ে আমি আবারও নতুন করে ওই অর্ডারটাকেই প্রসেস করছি। এই অবস্থায় আছি, ঠিক আছে? এই অবস্থায় আছি, আমরা অর্ডার অ্যামাউন্টটা দিয়েছি। আম, এখানে কিছু ইস্যু আছে যে আমার মেশিনে যদি কার্লের কিছু সেটিংস ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু এরর দিতে পারে। ঠিক আছে, কার্লের যে সেটআপ গুলো থাকে সেটা হচ্ছে কনফিগারেশনে। সো এই কারণে এরর কিছুটা আসলেও আসতে পারে, বাট লেটস চেক হোয়াট হ্যাপেন্ড ওয়ান্স এগেন। বাট যে কনফিগারেশন গুলো দরকার এটা অনলাইনে যে হোস্টিং সার্ভার গুলো থাকে সেখানে এটা খুব সুন্দর করে দেয়া থাকে। নিয়েছে, প্রসেস করেছে, দেখা যাক কি হয়। এটা কোথা থেকে আসলো? স্টিল দেখেন পেমেন্ট আইটেমটার এখানে কোনো গন্ডগোল আছে, যেটা আমি মনে করছিলাম। যে ডলার অ্যামাউন্টটা সেটা এই অ্যামাউন্টটা সে পাচ্ছে না সামহাউ। হুম, এই অ্যামাউন্টটা পাচ্ছে না। তারপরেও শাবাব, হ্যালো শাবাব, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই এই কোডটুকু একটু টেস্ট করবেন আজকে। এই এপিআই যেটা বললাম না, যে ফাংশনটা, এই এপিআইটা আপনি টেস্ট করবেন যে এটা পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা, বা এই ফাইলটা ইনফ্যাক্ট আমরা এখন টেস্ট করতে পারি। যদি কোনো জটিলতা আসে আমরা শাওয়াবকে সলিউশনের জন্য দিয়ে দিব। বাট আমি একটা কাজ করি, একটু খেয়াল করেন। লাইক জেন ব্যাস 3 আমি ডে 10 এর মধ্যে একটা ফাইল রাখি। কারেন্সি কনভার্টার, ওকে। ঠিক আছে, কি হয় একটু দেখি। আমরা এই ফাইলটাকে যদি রান করাই,
আমার এপিআইটা যদি ঠিক থাকে তাহলে ইটস গুড, আদারওয়াইজ এই কারণেই কিন্তু আমার পেমেন্টের জন্য যে প্রাইসটা সেটা কিন্তু যাচ্ছে না। এখনো লোডিং করছে, ওয়েটিং ফর লোকেশন। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম ওয়ান্স এগেইন 0 আসছে, খেয়াল করেছেন? সে কিন্তু রিটার্ন করেছে 0। তো আই থিঙ্ক কিছু একটা গন্ডগোল আছে। আমরা যেখান থেকে এপিআইটা কনভার্সনের জন্য নিয়ে আসছিলাম ওখানে একটা এক্সাম্পল আছে, আইএনআর। এটা কোন দেশি কারেন্সি? একটু দেখেন তো আইএনআর বিষয়টা কি। ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান রুপি। লেটস চেক যে আমরা 100 ইন্ডিয়ান রুপিকে ডলারে দিয়েছি, এটা কত আসে। স্টিল এটা তো 0ই আসে, তাই না? ঠিক মতো কলিং হচ্ছে তো? কনভার্সনটা কনভার্সনের এটাতেই একটা গন্ডগোল আছে, ঠিক আছে? সো শাবাব, এটা একটু স্টাডি করবেন, চেক করে কনভার্সনটা যেন পারফেক্ট হয় সেরকম করে নিয়ে আসবেন এটা, ওকে? এই জায়গাটা একটা গন্ডগোল দেখা যাচ্ছে, দেখেন অ্যামাউন্ট আর যে ফর্মটা আছে এই জায়গাটাতে আমার কেন যেন মনে হচ্ছে যেন এটা পারফেক্টলি ওই জায়গাটার কোডটা যখন দেয়া হয়েছে এখানে সেটা নেই। আপনি এখান থেকে কোডটা ডাউনলোড করে নেবেন। হুম লাইভ ডেমোতে যেটা দেখাচ্ছে ইউএস ডলার ইন্ডিয়ান রুপির জায়গায় বাংলাদেশি টাকা, অ্যামাউন্ট। সো সেই হিসেবে আমার আউটপুটটা তো ঠিক মতো আসার কথা। নো রেজাল্ট দেখাচ্ছে স্টিল।
সে তো কনভার্টিং বলে, চুপ করে আছে। সো এই এপিআইটা কাজ করুক আর ভিন্ন। সো আমার দরকার হচ্ছে একটা কনভার্সন, ওকে? দিস উইল শোজ নো রেজাল্ট। এটা আমাদের লোকালের মতোই, তার মানে টোটাল এপিআই এর মধ্যেই কোনো গন্ডগোল আছে। ইটস নট ওয়ার্কিং প্রপারলি নাও। সো এই জায়গাটাতেও গন্ডগোল থাকতে পারে। সো সব মিলায়ে এপিআই এর কাছ থেকে এটা একটু ঠিক করে নেবেন বা দেখে নেবেন এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। বাই দ্য ওয়ে, আমি প্রসেস করি যে তাহলে আমাদের এপিআই কনভার্সনটা যদি ঠিক থাকে সেটা, এবং আমাদের এখানে মানে এপিআই ফাইলটাতে আরো যে কাজ আমাকে করতে হবে সেটা হচ্ছে যে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস এগুলো আমাদের তুলে এনে ডিসপ্লে করা। তো আমরা যখন এই পার্টিকুলার পেজটা লোড করে দিচ্ছি পেপ্যালের, তখন কিন্তু আমাদের হাতে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস থাকতে হবে। নয়েজ হচ্ছে বেশ সম্ভবত শাকিলের ওদিক থেকে। সো আমি এখান থেকে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ডলার অ্যামাউন্টটা পাই নাই, বাকিগুলো সব ঠিক আছে। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কাস্টমারের নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার যদি একটাই থাকে ফুল নেম হিসেবে বা ফার্স্ট নেমের মধ্যেই পুরোটা দিয়ে দেবেন। আর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, কান্ট্রি, জিপ এই ভ্যালুগুলো আমাকে পুট করতে পারতে হবে। সো ফর দ্যাট আমার দরকার হচ্ছে বিলিং আর শিপিং। সো চেক আউটে গিয়ে, চেক আউট কন্ট্রোলারে গিয়ে আমরা যখন চেক আউট কন্ট্রোলারে যাব, চেক আউট কন্ট্রোলারে গিয়ে যখন আমরা অর্ডার সেভ করছি, এই HTML স্ট্যান্ডার্ড পেমেন্টে যখন আমি যাব, অবশ্যই আমাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে ওই কাস্টমারের বিলিং এবং শিপিং। যদিও আমরা বিলিং এবং শিপিংকে আমরা ইয়ে করে দিব, এই এখান থেকে লোড না করে আমাদের হাতে যেহেতু সেশন আছে, সেশনে শিপিং আইডি এবং বিলিং আইডি বা কাস্টমার আইডি আছে, ফর দ্যাট আমরা ওইটাকে ইউজ করব এখন। বিকজ আমরা যখন বিলিং সেভ করেছিলাম, একটু খেয়াল করেন, বিলিং ইনফরমেশন যখন আমি দিচ্ছিলাম, ওই যে বিলিং অ্যাড্রেস, কাস্টমারের আইডি এবং কাস্টমারের নাম কিন্তু আমি সেশনে রেখে দিয়েছি যখনই আমরা রেজিস্ট্রেশন করেছি। আবার যখন আমরা শিপিং অ্যাড্রেসটা সেভ করেছিলাম তখন কিন্তু শিপিং এর আইডিটাও আমরা সেশনে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে ধরে ফার্স্টে সেশন থেকে কাস্টমার আইডিটা নিয়ে নিব, দেন কাস্টমার ইনফো তুলে নিয়ে আসবো, দেন বিলিং শিপিং এর আইডিটা নিয়ে নিব এবং শিপিং ইনফোটা তুলে নিয়ে আসবো। তারপরে এই ফিল্ডগুলোতে বাকি ডাটাগুলো আমরা দিয়ে দিব। সো দেখেন আমি বাকি ডাটাগুলো কিভাবে দিচ্ছি।
customer ID, shipping ID, এরপর আমি কাস্টমার ইনফো নিয়ে নিব। Where customer name, customer ID, comma, dollar, customer ID, get exactly similar ভাবে শিপিং ইনফো টেবিলের নাম হবে শিপিং, এটা গেট না হয়ে কি হবে ফার্স্ট, দেন কাস্টমার ইনফো থেকে ইজিলি আমরা যেটা করতে পারি এখন কাস্টমার ইনফো, কাস্টমার নেম, আমরা কি ডেটাবেসে এভাবে রেখেছি? কাস্টমার নেমটা আমরা কিভাবে রেখেছি ডেটাবেসে? ই-কমার্স ব্যাচ 11 স্বভাবে একটা ফাইল দিয়েছে, কি ফাইল? কারেন্সি কনভার্টার। ইটস ওয়ার্কিং নাও। হ্যাঁ, ওকে, লেটস চেক। কাস্টমার টেবিলে কি নামে আছে? কাস্টমার নেম নামে আছে না?
মেশিনটা হঠাৎ করে এত স্লো হয়ে গেল কেন? কাস্টমার টেবিলে আমরা কি নাম রেখেছিলাম? কাস্টমার আন্ডারস্কোর নেম আর শুধু নেম কোনটা একটু দেখেন তো ডেটাবেজে। আচ্ছা, কাস্টমার আন্ডারস্কোর নেম। আচ্ছা, একটা জিনিস তো হলো। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই ফাইলটা ওপেনই হচ্ছে না, যে আমি স্বাভাবিকটা নিয়ে নিব। তাহলে এটা ঠিক আছে যে কাস্টমার নেম আমরা দিয়েছি, তারপরে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে পুট করে দেই একবারে সবকিছুই ঠিকঠাক কাজ করে কিনা। কাস্টমার ইনফো এটা কি হবে? ডেটাবেজে কি আছে? শুধু অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস। আচ্ছা, এটা কাজ করেছে না? দ্যাটস নাইস। সো এটা খুব ভালো হয়েছে, এটা আরো সহজ। আমি আগে বাকিগুলো দিয়ে তারপর এটাকে আমি ঠিক করে নিচ্ছি। অ্যাড্রেসটাও আমি দিয়েছি, এটা হচ্ছে এরকম করে অ্যাড্রেস। আর শিপিং এর ইনফরমেশনটা কি একটু আমাকে বলেন তো। শিপিং এটাও কি অ্যাড্রেস? হ্যাঁ, শিপিং এরটা হচ্ছে শিপিং ইনফোর মধ্যে থেকে অ্যাড্রেস। অ্যাড্রেস ট্রুটা হচ্ছে ইকো শিপিং ইনফো অ্যাড্রেস। দেন এখান থেকে বিলিং এর সিটি, তারপরে স্টেটের জায়গায় এটা অ্যাকচুয়ালি যদি স্টেট না থাকে স্টেটটা না দেয়াই ভালো। হ্যাঁ, যদি না থাকে নাই জিপ কোড। এই হচ্ছে বিষয়। সো আর এখান থেকে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল ওকে দেন। সো আমরা এই ডাটাগুলো পেলাম। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই যে কারেন্সি কনভার্সনের যে অংশটা বাকি পড়ে আছে, এই ফাংশনটাতে নতুন করে আমি যেটা দেখতে পাচ্ছি শাবাব দিয়েছে অ্যামাউন্টটা শুরুতে, তাই না? শেষে না, অ্যামাউন্টটা শুরুতে। এখানে কার্ট্রাল ইউজ করে অনেক ভজঘট করা হয়েছে, এই পার্টিকুলার লোকেশনে সেটা নেই। কে কে এত জোরে ঘন্টা বাজায়? দেখেন, এবার যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো আমাদের অনেক কিছুই করার কথা।
দেন হিট করি প্লেস অর্ডারে, কি হয় দেখা যাক। ওয়েটিং ওয়েটিং দেখাচ্ছে। রাউন্ড কন্ট্রোলার এরর ধরেছে। আবার দেই। কাস্টমার আইডিটা এরর আসছে কেন? ওকে, বুঝতে পেরেছি, আমরা মিস করেছি এখানে। এটা হবে কি শিপিং আইডি। শিপিং টেবিলে কাস্টমার ম্যাচ করালে কি হবে? আমি যখন লিখেছি তখন আপনারা কোথায় বসে থাকেন? আমি ভুল লিখি আর আপনারা বসে বসে দেখেন। যদি টাকাটা এবার কনভার্ট হয়ে আসতো, তাই না, সব ঝামেলা চলে যেত। হ্যাঁ, অ্যামাউন্টটা এসে খেয়াল করেছেন, $106 দেখাচ্ছে। অ্যামাউন্ট আসছে, আইটেম আসছে। ওকে, সো তার মানে এটা পারফেক্টলি কাজ করছে। সবাই বুঝতে পেরেছেন? কেজি স্যার বলে তো আমি এপিআইটা আমরা তাহলে কিভাবে ইন্টিগ্রেট হয় সেটা আমরা একটু দেখলাম আর কি, তাই না? জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো, আজকে আমি সেই এপিআইটাকে ইমপ্লিমেন্ট করলাম, যে যে কাজগুলো করা দরকার। ডাইনামিক ভাবে আমাকে কোয়ান্টিটি মানে প্রাইস, প্রোডাক্টের নাম, কারেন্সি, ওকে। যেমন আমাদের আমাদের প্রোডাক্ট, আপনি যদি অন্য কোনো সাইটের হয়ে কাজ করেন, অন্য কোনো কান্ট্রির হয়ে কাজ করেন, তখনও কিন্তু ওই দেশীয় সাইট, দেশীয় কারেন্সিতে চলে। বাট আলটিমেটলি পেপ্যালে আসতে হলে ওটাকে ডলার কনভার্সনে যেতে হয়, বা এই ইনফরমেশন গুলো এপিআই এর মধ্যে ইনপুট করতে হয়। তার মানে এটা ক্লিয়ার যে আমরা যদি তার কোডে কোনো ব্যাঘাত না করি, ওই এপিআই ফাইলের মধ্যে আমরা নিজেরাও কোড লিখতে পারি। ক্লিয়ার?
ওকে রনি সবাই কোডটা একটু দিবেন? হ্যাঁ, আপনি ওই কনভার্সনের কোডটা চাচ্ছেন তো? জি স্যার। হ্যাঁ, কনভার্সন ফাংশনের কোডটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো কনভারসেশনে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাংশনটা, ঠিক আছে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ডেতে ইনশাল্লাহ আমরা অর্ডার সেভ করব আগামী ক্লাসে। আর রনি সবাইকে বলে দেন আগামী ক্লাসে শুরুতে আমি প্রত্যেকের প্রজেক্টের আপডেট দেখব। সো প্রত্যেকের প্রজেক্টের আপডেট দেখার জন্য তারা এসে যেটা করবে ক্লাসে স্কাইপিতে মানে স্কাইপিতে তারা আমাকে রিকোয়েস্ট দিয়ে রাখবে, আমি এক এক করে তার স্ক্রিনে ঢুকবো এবং অথবা টিম ভিউয়ার ইনস্টল করে নিয়ে আসবে, আমি তাদের মেশিনে একটা একটা করে ঢুকবো টিম ভিউয়ারের মাধ্যমে এবং কে কতটুকু করেছে সেটা আমি দেখব, ঠিক আছে? সরি, কেউ কিছু বলছে? তো প্রত্যেকের মেশিনে টিম ভিউয়ার ইনস্টল করা থাকবে এবং আমি প্রত্যেকের প্রজেক্টের আপডেট দেখব আগামী সোমবার 3টায়। অথেন্টিকেশন, মাস্টারিং, লগইন এবং ডাইনামিকনেস কিছুটা যেন থাকে, কারণ আগামী 2 সপ্তাহ ইনফ্যাক্ট ক্লাস আছে। আজকে থেকে 15 দিন 4টা ক্লাস, যদি এক্সট্রা ক্লাস হয় এটা ডিফারেন্ট, বাট এই আজকে থেকে 15 দিনের মাথায়, দ্যাট মিনস সামনে বুধবারের পরের বুধবারে তাদের ফাইনাল প্রজেক্ট দেখাতে হবে। তো আমি অ্যাটলিস্ট অর্ধেকটা আমি আগামী সপ্তাহে আমি চাচ্ছি যাকে যে প্রজেক্ট দেওয়া হয়েছে। ওকে স্যার আমাকে তো দিবেন। আপনাকে দেই নাই? না স্যার, আমরা মেসেজ দিছিলাম। আপনি কি প্রপোজ করেছিলেন? ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম করেন, ওইটা করেন, এটা বেশ ভালো। আচ্ছা স্যার। ওটা তো অ্যাপস হবে, ঠিক আছে। সো ওয়েবসাইট না, ওইটা অ্যাপস, বাট বানিয়ে ফেলেন। হ্যাঁ, এটা সময় লাগবে না, আপনি একটা পোর্শন আমাকে দেখাবেন আগামী সপ্তাহে। আচ্ছা স্যার। ওকে, সো থ্যাংক ইউ। ওয়েট করেন, আমি ভিডিও এবং কোড রনি ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, বাই।